বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ বেলায়েত হোসেন আজকে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতবাসী করুন, জান্নাতের সুউচ্চ মাকামে অধিষ্ঠিত করুন। আমাদের কিশোর বয়স থেকে আমরা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। সৈয়দ বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাইহি আজকে ওনার নামের সাথে রহমতুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দয়া করুন, এই শব্দ যুক্ত করা হচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলনের সূচনা লগ্ন থেকে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের সাথে ছিলেন। ইসলামী আন্দোলনের বিভিন্ন ক্লান্তি, বিভিন্ন সময়, বিভিন্ন উপলক্ষ, সকল সময়ে সৈয়দ বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাইহি একজন কর্মী হিসেবে সবসময় কাজ করে গেছেন। অনেক সময় অনেক কর্মীকে পাওয়া যায়, অনেক সময় অনেক লোককে পাওয়া যায়, অনেক সময় দলের অনেক সিনিয়র নেতাদের পাওয়া যায়, যাদের দ্বারা দল উপকৃত হয়, সংগঠন উপকৃত হয়। আবার অনেক মানুষ এমন আছেন যারা নিজেদের জন্য কিছু করার চেয়ে দল, সংগঠন, ইসলামের জন্য তাদের জীবনকে বিলিয়ে দেন। তাদের যৌবন, তাদের পরিবার, তাদের চিন্তা চেতনা সবকিছু যারা ইসলামের জন্য ব্যয় করেন, সৈয়দ বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাইহি তাদের মধ্যে একজন। তিনি যখন মৌলভীবাজারে আসতেন আমরা দেখতাম অনেক সময় কেন্দ্রীয় নেতারা, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এমন আমরা পাইছি যে সফরে আসার পর উনাদের অবস্থা দেখে মনে হতো না যে কেন্দ্রের এত বড় একজন মানুষ আসছেন। আমরা যখন সাধারণ ছোট কেউ উনাদেরকে গাইড করতাম, উনাদেরকে নিয়ে যেতাম, হোটেলের খাবারের ব্যবস্থা করতাম, কত নিম্নমানের হোটেলে নিয়ে যেতাম, কখনো কারো কখনো আপত্তি ছিল না। সৈয়দ বেলায়েত ভাইয়ের বেলায়ও একই। বেলায়েত ভাই যতদিন মৌলভীবাজার আসছিলেন আমরা উনাকে সঙ্গ দিয়েছিলাম। আমরা যখন উনার সাথে ছিলাম আমরা আমাদের সব সময় উনাকে একজন ইসলামী আন্দোলনে একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে দেখেছি। সর্বশেষ উনার সাথে কুলাউড়া একটা প্রোগ্রামে, কুলাউড়া উপজেলায় একটা প্রোগ্রামে উনার সাথে আমরা ছিলাম। উনার আলোচনার পূর্বে আমার আলোচনা ছিল। উনার আলোচনা, উনি যখন স্টেজে আসলেন, আজকে এটা স্মরণ করতে হয়। স্টেজে আসার পর আমার সেদিন ইচ্ছা ছিল অনেক বিষয়ে কথা বলার, অনেক কিছু বলার, কর্মীদেরকে বিভিন্ন বিষয়ে উৎসাহ করা, নিজের সংগঠন নিয়ে পরিকল্পনা বলার, কিন্তু বেলায়েত ভাই যখন আসলেন আমার সেদিন কেন যেন কথা বলতে আর পারি নাই, মুখের মধ্যে ভাষা আসে নাই। কেন যেন মনে হয়েছে বেলায়েত ভাই যেখানে আসছেন সেখানে আমাদের মতো ছোটদের কথা বলা সেটা কেমন হবে, তাই আর সেদিন আর কথা বলা হয় নাই। আজকে বেলায়েত ভাই রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, তার গুনাহ ক্ষমা করুন। আর আমরা যারা আছি ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ হিসাবে, ইসলামের সৈনিক হিসাবে, কর্মী হিসাবে দেশ, মা, মাটি, মানুষের জন্য কাজ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়, আজকে সোশ্যাল মিডিয়া একটা বিষয় প্রচারিত হচ্ছে যে একজন মহিলা, আবার মুসলিম না অন্য ধর্মীয় মহিলা, হাদিসের প্রভাষক হিসাবে আলিয়া মাদ্রাসায় তিনি নিযুক্ত হয়েছেন। এটা আজকে নতুন বিষয় না। আমরা আলিয়া থেকে পড়ালেখা করেছি, দাখিল, আলিম, ফাজিল, কামিল। আমি সিলেট আলিয়া থেকে কামিল দিয়েছি। যেহেতু সিলেট আলিয়া হচ্ছে সরকারি মাদ্রাসা, অর্থাৎ বাংলাদেশে মাত্র 3টা সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া, সিলেট আলিয়া, পাবনা একটা মাদ্রাসা। এই 3টা মাত্র সারা দেশে সরকারি মাদ্রাসা।
অথচ সারা দেশে সরকারি কলেজ আছে 160টি, কিন্তু মাদ্রাসা মাত্র 3টি। সিলেট আলিয়া যেহেতু সরকারি মাদ্রাসা, তাই সিলেট আলিয়াতে বর্তমানে যারা নিয়োগ হন সবাই বিসিএস ক্যাডার। আমি ওনাদেরকে শ্রদ্ধা করে সম্মানের সহিত ওনাদেরকে স্মরণ করছি। ওনাদের প্রতি আমার পূর্ণ সম্মানের সাথে বলি যে বিসিএস ক্যাডারে আলিয়া থেকে হয়ে বিসিএস ক্যাডার হওয়ার বাংলাদেশে কোনো সুযোগ নাই। আপনি যদি সিলেট আলিয়াতে গিয়ে দেখবেন, সিলেট আলিয়াতে নতুন যারা বিসিএস হয়ে এসেছেন, ওনাদের পাঞ্জাবি পাজামা তো দূরের কথা, ওনাদের দাড়ি আছে কিনা তাও সন্দেহ। আমি প্রথমে বলছি যে আমি ওনাদের প্রতি পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু যেহেতু একটা মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার একজন প্রভাষক কি শুধু বিসিএস ক্যাডারের শুধু গণ্য, আর কোনো বিষয়ে গণ্য হবে না? এটা আমি একটা প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয় যে বিষয়, আগে এমন ছিল যে আলিয়া থেকে কলেজে গিয়ে অনার্স মাস্টার্স করা যেত, কিন্তু বর্তমানে এটা করা যায় না। কারণ একই সময়ে যেমন ধরেন কেউ আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পড়ছে, আবার কেউ যদি আবার একই সময়ে অনার্স করে, সে পারবে না, কারণ পরীক্ষা একই সাথে হবে। আর একজন ছাত্রের জন্য একই দিনে একই সময়ে সকাল 10টা অথবা দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরীক্ষা, একই দিনে একই সময়ে দুটো পরীক্ষা দেওয়া সম্ভব না। এই পরীক্ষার নিয়মটা ওনারাই নিয়ে এসেছেন যাতে করে আলিয়া সহ আলিয়ার মাদ্রাসার বাপদারার ছেলেরা যাতে অনার্স মাস্টার্স করতে পারে না। আর কলেজ থেকে অনার্স মাস্টার্স না করে কেউ আজকে বিসিএস হতে পারে না, কেউ আজকে প্রাইমারিতে যুক্ত হতে পারে না। গত কিছুদিন আগে একটা পরীক্ষায় বাংলাদেশের 3টা প্রতিষ্ঠানে সিলেট আলিয়া থেকে একজন মাত্র প্রাইমারিতে যুক্ত হতে পারেন না। কারণ একটা বিষয়, আলিয়া মাদ্রাসাতে দাখিল 10ম শ্রেণী পর্যন্ত গণিত আছে। এর পরবর্তীতে যে বিষয়গুলা, সেই বিষয়গুলাতে মাদ্রাসা লেভেলে, যেমন আপনি চাইলে আলিয়া মাদ্রাসা থেকে তাফসির বিষয়ে মাস্টার্স করতে পারবেন, হাদিস বিষয়ে মাস্টার্স করতে পারবেন, আপনি চাইলে ইসলামী স্টাডিজ বিষয়ে মাস্টার্স করতে পারবেন, উচ্চতর আরবি নিয়ে মাস্টার্স করতে পারবেন। আপনি এগুলা নিয়ে মাস্টার্স করার সুযোগ আলিয়া মাদ্রাসাতে আছে। কিন্তু আলিম থেকে নিয়ে গণিতের আলাদা কোনো সাবজেক্ট যেহেতু আলিয়া মাদ্রাসায় নাই, আর এটা প্রাসঙ্গিকও না, আর বিসিএস সহ অন্যান্য বিষয়গুলোতে, অন্যান্য পরীক্ষাগুলোতে যেহেতু গণিতের একটা 20 নাম্বারের একটা বিষয় আছে, সেই জন্য আলিয়ার ছেলেরা এই বিষয়গুলোতে, এই জায়গাতে যেতে পারে না। এটা যারা করেছে হয়তো পরিকল্পিত করেছে যে আলিয়ার ছেলেরা যাতে আলিয়ার মধ্যে যেতে পারে না। আজকে যে অন্য ধর্মের মহিলা যিনি হাদিসের প্রভাষক হয়েছেন, এটা পরিকল্পিত বিষয়। কারণ আপনার যদি আপনার আলিয়ার ছেলেরা যদি পরীক্ষাই দিতে পারে না, পরীক্ষা উত্তীর্ণ হওয়াটাও দূরের কথা, পরীক্ষায় যদি যুক্ত হওয়ারও যোগ্যতা না রাখে, তাহলে সে উত্তীর্ণ কিভাবে হবে? আবার সে আলিয়া শিক্ষা ব্যবস্থায় আবার শিক্ষক হয়ে কিভাবে থাকবে? সেজন্য আপনি যদি নতুন যারা নিয়োগ হয়েছেন আলিয়া মাদ্রাসা গুলাতে, ওনাদের দেখবেন, ওনারা যখন দুপুরের সময়, আমরা যেমন আমি আলিম এবং ফাজিল করেছি মৌলভীবাজার টাউন কামিল থেকে। টাউন কামিলের পাশেই হচ্ছে আপনার সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার। ছাত্ররা গিয়ে ওই জায়গায় গিয়ে নামাজ পড়ে। কিন্তু আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু যারা দেখা যায় মাদ্রাসা লেভেল থেকে পড়ে, আলিয়া মাদ্রাসা লেভেল থেকে যারা পড়ে, তারা দেখা যায় নামাজের দিকে যায়। কিন্তু যারা অন্য লেভেল থেকে এখানে চাকরির জন্য আসছে, শুধু চাকরি আর কোনো ইচ্ছা নাই, তারা কিন্তু আপনার এই নামাজের বিষয়টা পর্যন্ত ফারিক হয়ে যায়। তাহলে যিনি আল্লাহ তাআলার বিষয়গুলোও যিনি আপনার মূল্যায়ন করতে পারেন না, তিনি ছাত্রদের কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম যে বিষয়টা নষ্ট করা হয়েছিল সেটা হচ্ছে সাংস্কৃতিক বিভাগ।
সংস্কৃত বিভাগের পর শিক্ষা বিভাগ। আপনি দেখেন এই কিছুদিন আগে মাত্র এসএসসি দাখিল সমমানের পরীক্ষার রেজাল্ট হয়েছে। দেখেন আপনি রেজাল্টের অবস্থা, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা মাদ্রাসায় পড়ালেখার অবস্থা একদম খারাপ। কারণ অধিকাংশ জায়গায় 10টার পর 11টা, 10:30 পর্যন্ত শিক্ষকরা আসেন। শিক্ষকরা ওই প্রতিষ্ঠানে আসেন, শ্রেণীকক্ষে না, প্রতিষ্ঠানে আসেন। এখন আমার গ্রামের যে হাই স্কুল আছে, সেখানে ছাত্ররা অন্যান্য সাবজেক্টে ভালো করলেও, ভালো করেছে, কিন্তু দেখা যায় সাধারণ বিষয়গুলোতে পর্যন্ত ওরা এফ পয়েন্টের মধ্যে এফ পাইছে। অর্থাৎ ওদেরকে তেমন গাইডলাইন করা হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশে শিক্ষা বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই গুরুত্ব এবং এই গুরুত্ব না দেওয়া শুধু সাধারণ বিষয় না, এটা হচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের আগামী প্রজন্ম যাতে নষ্ট হয়ে যায়, বাংলাদেশে যাতে একটা শিক্ষিত বাংলাদেশ একটা সমাজ না থাকে, সেজন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আরেকটা বিষয় আপনি দেখবেন, কিছুদিন আগে একটা দক্ষিণ এশিয়া বিষয়ে একটা সার্কুলারে প্রকাশিত হয়েছে যে ভারতের 42টার মতো বিশ্ববিদ্যালয় যেগুলো আন্তর্জাতিক মানের, পাকিস্তানের 12টা বিশ্ববিদ্যালয় যেগুলো আন্তর্জাতিক মানের, পড়ালেখার দিক থেকে ওরা আন্তর্জাতিক মানের মধ্যে রয়েছে, কিন্তু বাংলাদেশের একটাও বিশ্ববিদ্যালয় নাই যেটা আন্তর্জাতিক মানের মধ্যে আছে। অর্থাৎ আমরা এত বেশি পিছিয়ে আছি, আমাদের শিক্ষা ব্যবস্থা এত বেশি পিছিয়েছে। এখনো সময় আছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে হবে। কিছুদিন আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন দাখিল লেভেলে পড়তাম, তখন আমরা দেখতাম যে সরকারের বিভিন্ন বিষয়ে, আপনি ধরেন শিক্ষা, তারপর সংস্কৃতি, স্বাস্থ্য, আপনার কৃষি, তারপর স্থানীয় সরকার, এইগুলাতে দাড়িওয়ালা মানুষ পাওয়া যেত। কিন্তু এখন আর পাওয়া যায় না। কেন? কি জন্য? কারণ এখন শুধু কলেজ লেভেল থেকেই যারা পড়ে তাদেরকেই শুধু সুযোগ করে দেওয়া হয়। আপনি বলবেন যে হ্যাঁ, এটা গুড়িয়ে সুযোগ, আলিয়া থেকে হয়ে এখন শুধু কাজী আর 2-1টা পদ ছাড়া, ইমাম মুয়াজ্জিন হওয়া ছাড়া আলিয়া থেকে কামিল দিয়েও কোনো লাভ হয় না। আমার অনেক বন্ধুরা যারা আলিয়া থেকে কামিল দিয়েছে, ভালো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা যখন প্রাইমারিতে যায়, প্রাইমারির যখন তারা প্রশ্ন হাতে নেয়, তখন তারা দেখে যে আমরা আলিয়া মাদ্রাসায় যে বিষয়গুলো পড়েছি, এই বিষয়ের সাথে এই প্রশ্নের কোনো মিল নাই। অর্থাৎ আলিয়া সরকারি স্বীকৃত, সরকার স্বীকৃত একটা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বীকৃত একটা শিক্ষা ব্যবস্থা হওয়ার পরও আলিয়া থেকে যাতে সরকারের বিভিন্ন বিষয় যেতে না পারে, সেজন্য পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অনেক দূরের পরিকল্পনা, এটা আজকের না, এটা অনেক দূরের পরিকল্পনা। তাই আজকে 53 বছরে বাংলাদেশের হাদিস বিভাগের প্রভাষক হয়েছেন আলিয়া মাদ্রাসা মধ্যে অন্য ধর্মীয় মহিলা। এগুলো থেকে দেশ